প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেক দিন পর আর কি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনারা অনেকেই আর কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আশায় রয়েছেন। সেই আশার অবসান ঘটল। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেই ফেলল। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলোই আপনারা জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিওর ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তাছাড়া আপনারা এখানে এডুকেশন সংক্রান্ত তথ্যগুলো মাঝে মধ্যে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো দেখে শুনে তারপরে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন 1 শাখা 5 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন mopa.teletalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ তারা করবে না, সেহেতু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আর যারা অনলাইনে আবেদন করতে পারেন না, আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। তো আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা যে কোনো চাকরির আবেদন করিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 3টি। দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার মুদ্রা অক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 17টি। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনারা অনেকে আছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন মাদ্রাসা থেকে, অর্থাৎ দাখিল সার্টিফিকেট রয়েছে। তারপর হচ্ছে যারা ভকেশনাল থেকে, অর্থাৎ সাধারণত ভকেশনালের শাখা থেকে আপনারা অনেকে আর কি এসএসসি পাস করে থাকেন, আবার অনেকে উন্মুক্ত থেকে আর কি এসএসসি পাস করে থাকেন। সেজন্য এখানে সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি সমমান হলে তার মান হলেই আপনি আবেদন করতে পারবেন। তো এখন হচ্ছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলী দিয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে, সেহেতু সেই শর্তাবলীগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। তো আপনাদেরকে সেই শর্তাবলীগুলো আমি জানিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার বিষয়টা কি, কেমন টাইপের প্রশ্ন হবে সেটাও দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীকে 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ক্রমিক 1 নং উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সাধারণত আপনারা অনেকেই যে বিভাগীয় প্রার্থী বোঝেন না, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা চাকরি করে তাদেরকেই বলা হয় বিভাগীয় প্রার্থী। তো সাধারণত আপনারা অনেকে বিভাগীয় প্রার্থী বলতে বোঝেন যে আমার বিভাগ রাজশাহী, আমি রাজশাহী বিভাগে যেহেতু আমি বাসিন্দা তাহলে আমি বিভাগীয় প্রার্থী, এরকম না। সাধারণত যারা আর কি যে বিভাগে কাজ করে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ যারা কাজ করে এই নিয়োগের ক্ষেত্রে তারাই হচ্ছে সেই নিয়োগের আর কি বিভাগীয় প্রার্থী।
তো তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ ১ নং পদের জন্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এজন্যই উল্লেখ করতে হবে কারণ এই নিয়োগের নিয়োগ পাওয়ার পর সাধারণত পদোন্নতি রয়েছে। আপনার যদি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ না করেন, তাহলে আপনার এই পোস্টেই চাকরি করতে হবে, কোনো পদোন্নতি হবে না। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে প্রকাশ করলে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি অফিস সহায়ক পদে আবেদন করেছেন, শুধু এসএসসি পাসের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আপনি আপনি এম আর কি মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, এই তথ্যগুলো দেননি, তাহলে আপনি পরবর্তীতে পদোন্নতি পাবেন না। অর্থাৎ আপনি অবশ্যই আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন, তাহলে পরবর্তীকালে পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যদি এগুলা না দেন তাহলে পাবেন না, সেই কথা এখানে তারা বলে দিয়েছে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি বিভাগীয় প্রার্থী, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনি চাকরি করেন, আপনি চাচ্ছেন এই পোস্টে আবেদন করতে, তাহলে আপনার বিভাগীয় যে প্রার্থীর বিভাগীয় যে লোক রয়েছে তার কাছে অনুমতিপত্র নিতে হবে, নিয়ে আবেদন করতে হবে। আর আবেদনপত্রে অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস অপশনে সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, অর্থাৎ যারা সরকারি চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ঘরে টিকচিহ্ন দিতে হবে। আর চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। তারপরে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল বিধিবিধান রয়েছে, অর্থাৎ সরকারের যে বিধিবিধান রয়েছে তা সংক্রান্ত যদি কোনো নিয়ম আদেশ হয় তাহলে তা অনুসরণ করবে। তো দেখতে পাচ্ছেন লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না, অর্থাৎ কোনো ভাতা অথবা কোনো টাকা পয়সা দেবে না। তো লিখিত মৌখিক পরীক্ষা আপনার নিজ নিজ দায়িত্বে পরীক্ষা দিতে হবে নিজ খরচে। তারপরে এই নিয়োগের যে আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে অনেক তথ্যগুলো রয়েছে, সম্পূর্ণ তথ্য যদি আপনাদেরকে বোঝাইতে যায় অনেক সময় লাগবে। তো সেহেতু আপনারা শর্টকাট যেগুলো রয়েছে যেগুলো জানা লাগবে সেইগুলাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে mopa.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 12/5/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/6/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডির মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। এখন এই নিয়োগের কত টাকা প্রদান করতে হবে, অর্থাৎ SMS এর মাধ্যমে, সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন টেলটক সার্ভিস চার্জ সহ 112 টাকা। 2 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে অনগ্রসর প্রার্থী অর্থাৎ শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী রয়েছেন সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে, প্রথম SMS দেওয়া রয়েছে, দ্বিতীয় SMSও দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন কপিতেও ঠিক অটো আপনাকে দেখাবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে আপনার একদম অ্যাপ্লিকেশনের ফর্মের নিচে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন আবেদনপত্রে, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু ফোন নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগের সাধারণত পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন। তো এই নিয়োগের প্রথমে হবে MCQ টাইপের পরীক্ষা, অর্থাৎ 1 ঘন্টা ব্যাপী। তারপরে হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার পর আপনার বিভিন্ন যে কাগজপত্র, বিভিন্ন ধরনের ভেরিফিকেশন, বিভিন্ন ধরনের কার্যক্রম কমপ্লিট করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পন্ন করা হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে এবং আবেদন করবেন। আর অবশ্যই আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে
আর আমি যদি আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি দিয়ে উপকার করে থাকি, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে উপকার করবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নিজের উপকার নেওয়ার জন্য এবং আমাদেরও উপকার করার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।